ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 2 দশক আগে যে হামকে পৃথিবী থেকে প্রায় নির্মূল ভাবা হয়েছিল, সেই হাম এখন বাংলাদেশে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে। হাম টিকা প্রয়োগের মাধ্যমে প্রায় 100% প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও দেশের 64টি জেলার মধ্যে প্রায় 56 জেলায় অনেকটা তাণ্ডব চালাচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি বছরে গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2295 জন শিশু এবং অর্ধশত শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আক্রান্ত শিশুদের প্রায় 80% বয়স 9 মাসের নিচে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার ও বেসরকারি সংস্থা বা এনজিওগুলোর ঐকান্তিক ও ধারাবাহিক প্রচেষ্টায় বাংলাদেশ বিশ্বে টিকাদান কর্মসূচিতে সুনাম অর্জন করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের 1.5 বছর সেই টিকাদান কার্যক্রমে ঘাটতি, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং রোগ নজরদারির দুর্বলতার ফলে এখন হামের সংক্রমণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে শুধু হামের টিকাই নয়, যক্ষা, ধনুষ্টঙ্কারের মতো 10টি রোগের 6 টিকার সংকটও চলমান আছে। এর মধ্যে প্রায় 1 মাস ধরে হাম চোখ রাঙালেও সরকারের হাতে থাকা 2 কোটি হাম ও রুবেলা টিকা এতদিন সিরিঞ্জ, জনবল ও অর্থ সংকটের কারণে দেয়া যায়নি। কিন্তু এখন হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সেই 2 কোটি টিকা আগামী রবিবার থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। তবে সারা দেশে হাম যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে রবিবার থেকে টিকাদান কর্মসূচি চালু হলে পরদিন থেকেই কি তার সুফল আদৌ মিলবে? এছাড়া হামে শিশু মৃত্যুর দায় আসলে কার? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ও বিএমএ এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার রশিদী মাহবুব, আছেন স্বাস্থ্য দপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ, এবং আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডাক্তার মুশতাক হোসেন, যেই হাম আসলে প্রায় নির্মূল হয়ে গেছে পুরো বিশ্ব থেকে, আমরা ভাবলাম সেই হাম যেভাবে আসলে ফিরে এসছে এবং স্বয়ং সরকারের সর্বোচ্চ মহল থেকে যখন আসলে এইটিকে বলা হচ্ছে যে হঠাৎ বজ্রপাতের মতন আঘাত হানলো, সেই সময়টাতেই হাম নিয়ে আসলে আমাদের করণীয় কি এবং একটা আতঙ্ক বিরাজ করছে। খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1/2-এরও বেশি শিশু আসলে মৃত্যুবরণ করেছে ইতিমধ্যেই হামে। এই আতঙ্কটা তো আরো বাড়ার কথা কিনা, বা আতঙ্কটা আসলে আরো বাড়তির দিকে যাচ্ছে কিনা, করোনার মতো একটা মহামারীর দিকে আসলে আমরা যাচ্ছি কি? জি, ধন্যবাদ। বিশ্ব থেকে নির্মূল হয়ে যায়নি, বিশ্বে বিভিন্ন সময় হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে এবং এই মুহূর্তে অনেকগুলো দেশেই হামের নতুন করে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। আমাদের দেশেও দেখা গিয়েছে, কিন্তু এটা আমরা প্রতিরোধ করতে পারতাম। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বাচ্চাদের হাম হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন যে সরকার এসছে, তারা টিকায় বিশ্বাস করে না, ফলে সেই টিকা বিরোধী একটা মনোভাব প্রবল সরকারের পক্ষ থেকে। তবে সেখানে মৃত্যু অনেক কম। আফ্রিকাতে বিভিন্ন দেশে হামের প্রাদুর্ভাব হচ্ছে, সেখানে মৃত্যুর সংখ্যা আমাদের চেয়ে বেশি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অর্থনৈতিক সহযোগিতা সেখানে হামের টিকাটা চলতো, সেটা তারা হঠাৎ করে উইথড্র করে নিয়ে গেছে, ফলে এই টিকার অভাবে সেটা হচ্ছে। আর যে কথাটা বলছে যে সারা বিশ্বে কেন হাম এই বছর বা গত বছর দেখা গেছে যে কোভিডের সময়ে টিকা দেওয়া যায়নি, ওই সময় যে সমস্ত শিশু টিকা পায়নি এবং এরপরে যে হামের টিকা হয়েছে, যারা নতুন শিশু জন্ম নিয়েছে, এটাকে ইংরেজিতে আমরা বার্থ কোহর্ট বলি, যে নতুন জন্ম নেওয়া শিশু এবং টিকা না পাওয়া, এদের সংখ্যা এত বেড়ে গেছে, তারা হামে আক্রান্ত হওয়ার ফলে অনেক মানুষ বা অনেক শিশু যখন একটা রোগে আক্রান্ত হয়, তার একটা প্রভাব পড়ে যারা সুস্থ তাদের উপরও একটা চাপ পড়ে। তো বাংলাদেশে আমাদের যে টিকার যে ঘাটতি ছিল, সেই ঘাটতির বিষয়ে কিন্তু আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বা যারা এই ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্য আছেন, ডক্টর বেনজিরও সেখানে সদস্য ছিলেন, তারা কিন্তু 1.5 বছর আগেই বলেছিল যে আমাদের টিকার ঘাটতি করোনার সময় হয়েছে। এরপরে সেক্টর প্রোগ্রামটা বন্ধ করার কারণে হঠাৎ করে এই টিকা কেনা নিয়ে জটিলতা, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টানাটানি, অতি দ্রুত আমাদেরকে বিকল্প ব্যবস্থায় টিকা এনে আমরা যদি এটা মেকআপ না করি, 2020 সালের পরে 2023 বা 24 সালে একটা গণটিকা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতি বছরই হামের টিকা দেওয়া হয়েছে, কিন্তু শতকরা 95% দেওয়া যায়নি। এর মধ্যে তাদের বেতনের যে স্কেল অনেক নিচে, যারা মাঠ পর্যায়ের কর্মী, তা নিয়ে তারা এই অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনে ছিলেন, ফলে তারা সেই কাজটা করতে পারেনি, একটা ঘাটতি হয়েছে।
আবার কিছু কিছু ওভার রিপোর্টিংও হয়েছে, যতটুকু তারা টিকা দিয়ে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি রিপোর্ট করা হয়েছে। এই বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার ছিল। একটা জনস্বাস্থ্যের জরুরি সমস্যা, সেটাকে আমলে নেওয়া হয়নি, এটা হচ্ছে বড় একটা অন্যায় করা হয়েছে। গত সরকারের দায়িত্বে যারা ছিলেন এবং এই সরকারে যারা এসছেন তারাও প্রথম থেকে কিন্তু এই জিনিসটা অস্বীকার করে যাচ্ছিলেন। গণমাধ্যমে জিনিসটা আসার পরে কিন্তু টনক নড়েছে। তারপরেও আমি কাউকে দোষারোপের মধ্যে যেতে যাচ্ছি না। একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি, এখন দ্রুত 3টা কাজ যদি আমরা পাশাপাশি করি, ইতিমধ্যেই সরকার কিছু কিছু কাজ করছে। প্রথম হচ্ছে, যে সমস্ত শিশু ইতিমধ্যেই হাসপাতালে খুবই খারাপ অবস্থায় এসছে তাদেরকে বাঁচাবার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে স্বাস্থ্য সুবিধাটা বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে। সব যদি ঢাকা মেডিকেল কলেজে বা সংক্রামক ব্যাধি হাসপাতালে সব সুবিধাটা থাকে, সারা দেশের লোক যদি এখানে আসতে চায় তাহলে কিন্তু যারা এখন কম অসুস্থ তারা বড় অসুস্থ হয়ে যাবে। এই চিকিৎসা ব্যবস্থার একটা বিকেন্দ্রীকৃত ব্যবস্থা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যেটা আগামী রোববার থেকে টিকা দেওয়া শুরু হচ্ছে, খুবই সঠিক সিদ্ধান্ত। এই যেখানে যেখানে প্রাদুর্ভাবটা আছে প্রথমে সেখানে টিকাটা দিতে হবে এবং সবাইকেই 6 মাস থেকে যে 10-12 বছর বা 15 বছর করে দিতে হবে। তৃতীয় হচ্ছে, যে সমস্ত শিশু এখন মৃদু লক্ষণ নিয়ে আছে বাসা বাড়িতে বা র্যাশ উঠেছে, তাদেরকে কন্ট্রাক্ট ট্রেসিং করার মাধ্যমে, অর্থাৎ যেই রোগীরা এখন হাসপাতালে আছে তাদের ঠিকানা নিয়ে তার বাড়িতে এবং তার আশেপাশে খুঁজতে হবে শিশুরা কে কে অসুস্থ আছে। তাদেরকে যারা বাসায় অবস্থাপন্ন পরিবার তারা বাসায় রেখেই তারা চিকিৎসা দিতে পারবে। যারা নিম্ন আয়ের মানুষ বা আয়বিহীন মানুষ, তাদের বাচ্চা এবং মাকে হাসপাতালে নিয়ে আসতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং অন্যদের কাছে আলাদা করতে হবে। দ্রুততার সাথে করা এই সম্ভব, 3টা জিনিস যদি আমরা করা শুরু করি তাহলে 1 মাসের ভেতরেই আমরা হয়তো সম্ভব। ডক্টর বেনজির আহমেদ যেটি বলছিলেন, ডক্টর মুশতাক হোসেন, করোনার সময়টাতে একটা গ্যাপ পড়েছিল এই ভ্যাকসিনটি দেওয়ার ক্ষেত্রে। আবার আমরা এটিও শুনতে পাচ্ছি যে করোনা মহামারী যত দ্রুত ছড়িয়েছে, হাম তার চাইতেও বেশি দ্রুততম সময়ে ছড়াচ্ছে। আতঙ্ক বাড়ারই কথা খুব স্বাভাবিকভাবে, কিন্তু আসলে স্বাস্থ্য ব্যবস্থায় যখন কোনো ধরনের ব্যর্থতা আসে তখন প্রথম আঙুলটা সরকারের দিকেই ওঠে। এই ব্যর্থতাটা কেন হলো? যেই শঙ্কাটা আসলে দীর্ঘদিন ধরে, অর্থাৎ করোনার সময় থেকে এই শঙ্কাটা তো ছিল, তাহলে কেন ব্যবস্থাটা তখন গ্রহণ করা হয়নি? না, আসলে তো আমরা শিক্ষা গ্রহণ করি না। করোনার সময় আমরা এই কথাটা বলছিলাম যে এই যে করোনা এত বড় একটা ডিজিজ হচ্ছে, আমাদের এত সাফারিংস হচ্ছে, আমরা এখান থেকে হয়তো শিক্ষা নিয়ে পরবর্তী যাতে অনুরূপ কোনো রোগের প্রাদুর্ভাব না ঘটে সেই জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া, এইটা আসলে নেওয়া হয়নি। এইটা অন্তর্বর্তীকালীন সরকার এসে যখন হঠাৎ করে ওপিগুলো বন্ধ করে দিল, তখন আমাদের মনে হচ্ছিল যে জনস্বাস্থ্য কর্মসূচি যেগুলো আছে সেগুলো চাপে পড়ে যাবে এবং এই রোগগুলোর আবার পুনরুদ্ভব ঘটবে বা আবার ব্যাপক হারে দেখা দেবে। সেই ঘটনাটাই ঘটেছে। যে এমনিতে হাম অত্যন্ত মারাত্মক রোগ একটা, এটা খুব ছড়ায়। একটা হামের রোগী থেকে 18 জন আক্রান্ত হতে পারে, এত ছড়ায় এটা। যেহেতু এটা খুবই ছোঁয়াচে, এত ছড়ায়, সুতরাং সেখানে যদি টিকার গাফিলতি ঘটে, টিকার যদি কভারেজ কম হয়, তাহলে এটা সংক্রমণ ঘটবেই। এখানে 2-3টা বিষয় হয়েছে। একটা হলো ছোট বাচ্চা, যেটা আপনি বললেন যে আপনার বাচ্চা 6 মাস, তো এই ছোট বাচ্চাদের আসলে 9 মাস পর্যন্ত একটা প্রোটেকশন থাকে, কিন্তু এবারে কেন সেই প্রোটেকশনটা নেই সেটা একটা বিষয়, এটা একটা দিক। 2 নম্বর দিক হলো যে টিকার কাভারেজ যেখানে 95% আমরা প্রত্যাশা করি হামে, হার্ড ইমিউনিটি হওয়ার জন্য, যাতে করে অন্য বাচ্চারা রক্ষা পেতে পারে এই টিকায়, এই হাম থেকে, সেইটা না হওয়ার ফলে বড় বাচ্চা অর্থাৎ যাদের 9 বয়সের বেশি এখন এবং যারা টিকা পাওয়ার কথা, তাদের মধ্যেও আমরা সংক্রমণটা দেখছি। সব মিলিয়ে এটা আসলে টিকা গাফিলতি থেকেই হয়েছে এবং এই ধরনের রোগ এবারে হাম হলো, কিন্তু আরও অন্যান্য রোগগুলো এইভাবে হওয়ার একটা ঝুঁকি। কিন্তু ডক্টর বেনজির আহমেদ, স্বাস্থ্য খাতের শিশুদের যে জায়গাটি সেটি সবচাইতে সংবেদনশীল, এই জায়গাটি নিয়ে এটা কি আসলে আপনি এক ধরনের গাফিলতি মনে করছেন? মানে আসলেই কি সত্যিকার অর্থেই ব্যর্থতার আঙুলটা যদি সরকারের দিকে যায়, তার মানে সেই সময় যারা ক্ষমতায় ছিলেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সময়ে আসলে কেন এই কাজগুলো, এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হলো না? সেই দায়টা কি নিঃসন্দেহে তাদের নেওয়া প্রয়োজন কিনা? না, দেখেন, যখন কোনো সরকার ক্ষমতায় থাকে তারা কিন্তু রীতিমতো শপথ নেয় যে তাদের উপর অর্পিত দায়িত্বগুলো তারা পালন করবে। সেই দায়িত্ব যদি পালিত না হয় এবং তার ফলে যদি কোনো সমস্যা তৈরি হয়, এরকম যে জনস্বাস্থ্য সমস্যাটা তৈরি হয়েছে, এটা দায়ভার অবশ্যই সেই সরকারের, এটা কোনো সন্দেহ নেই।
তার মানে সেই জায়গাটি থেকে এই দায়ভার থেকে আসলে মুক্তি পাওয়ারও খুব একটা সুযোগ নেই, কিন্তু বাংলাদেশে আসলে কতখানি দায় স্বীকার করার সুযোগ আছে সেটি হয়তো আমরা দেখিনি, ইতিহাসে খুব একটা বিরল এই জায়গাটি। অতঃপর একটা রশিদি মাহবুব, একটু আপনার কাছে আসি। এখন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন, এই মুহূর্তে তিনি আসলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন হাম রোগী অনেক বেড়েছে। 8 বছর আগে হামের ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এরপর আর কোনো সরকারি ভ্যাকসিন দেয়নি। যদিও এই মন্তব্য নিয়ে অনেক সমালোচনা তৈরি হয়েছে, অনেকেই টিকা কার্ডের ছবি দেখিয়ে বলেছেন যে এই বক্তব্যটি যথার্থ নয়। কিন্তু যদি সত্যিকার অর্থে 8 বছর আগে ভ্যাকসিন দেওয়া হয়, এর মাঝে 8 বছর দেওয়া না হয়, কিংবা স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে আসলে তাহলে এখনকার বর্তমান পরিস্থিতি কত ভয়াবহতার দিকে যাচ্ছে? আমি যেটা মনে করি জিনিসটা খুব সিম্পল। কি হয়েছে না হয়েছে সেটা তো বিচার্যের বিষয়, প্রমাণ সাপেক্ষে। ওনার দায়িত্বটা হচ্ছে যেটা হয়েছে এটাকে অ্যাকসেপ্ট করে হাউ টু মেক দ্য থিংস ডান, এবং যেখানে যেখানে ভুল হয়েছে সেই ভুলগুলোকে ধরায় দেওয়া। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভুল হয়েছে কোথায়? আমাদের যেটা আগে ছিল সেক্টর ওয়াইজ প্রোগ্রাম, সেটা কিন্তু সাম রিজনস আর আদার আমরা একটু আর্থিকভাবে সঙ্গতি সম্পন্ন হওয়ার পরে এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ আমাদেরকে দেয়নি। তখন দ্বিতীয় স্তরে আমাদেরকে নামতে হলো হাউ টু মেক দ্য থিংস ডান বাই আওয়ার সেলফস। সেখানকার টোটাল প্ল্যানিং করা, এবং আগেই কিন্তু এটা চলে আসছে, সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন সরকার পরিবর্তন হওয়ার পরে আগের যে জায়গাটা সেটাতে একটা ধারাবাহিকতা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আগের ধারাবাহিকতাকে তারা না চালে ওটা ব্লেম গেমে চলে যায়। এখন এই ব্লেম গেমটা দিয়ে তো সমস্যার সমাধান হবে না। আমাদের কথা হচ্ছে আমাদের এখানে যেই জায়গাটা ওনারা দুই বিশেষজ্ঞ যেটা বললো, ইমিউনিটিটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই ইমিউনিটি কাভারেজটা কিন্তু আমার সর্বাত্মকভাবে পাইনি। একটা হচ্ছে নেগলিজেন্স অন দ্য পার্ট অফ গভর্নমেন্ট, সাম রিজনস আর আদার, ভ্যাকসিনেট সবাইকে করা যায়নি। ভ্যাকসিনেট ইভেন আমার এখানে যেটা ছিল এখনও আছে, সেটা কিন্তু সিরিঞ্জ এন্ড আনুষঙ্গিক জিনিসের জন্য অভাবে দিতে পারেনি। এখন প্রশ্নটা হলো এই যে এগুলো কি জানায়নি? নিশ্চয়ই আমাদের জনস্বাস্থ্য বিভাগ এগুলো জানায়, কিন্তু এগুলো ফ্যাসিলিটেট করে তো আমলাতন্ত্র এবং যেটা আমাদের রাজনৈতিকরা, তারা কিন্তু এগুলো ওইভাবে বুঝতে চায় না। তারা এখানে এটা ব্লেম গেম দেয়। সে তার দায়িত্বটা পালন না করে যে প্রবলেমটা হয়েছে, এখন সেই দায়িত্ব তো এই গভর্নমেন্টের আন্ডারে পড়েছে। আগের গভর্নমেন্ট সেটা ফুলফিল করে নাই, না ইউনূস সাহেবের গভর্নমেন্ট করে নাই, এগুলো তো বাদ কথা। কিন্তু তখন দেখা গেল যে এখন আমাদের পরের প্রশ্নটা আসলো এর চিকিৎসা এমনকি আসলে হামের 2 কোটি টিকা হাতে ছিল, তারপরেও ক্যাম্পেইনটা শুরু করা যায় নাই, সেটাই বা কেন? এটা দুইটা কারণে। একটা হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে সিরিঞ্জের অভাব, 2 নম্বর হচ্ছে যে কর্মী যে বাহিনী, সেই কর্মীদেরকেও কিন্তু অনেক এখান থেকে আর নাই, কিন্তু সেগুলো রিক্রুটমেন্টও করা হয়নি। তো সেই কারণে আপনার লোকবল এবং লজিস্টিকের কারণে এবং সিদ্ধান্ত নেওয়ার কারণে, সিদ্ধান্ত তারা কিন্তু নেয়নি যে এটা দিতেই হবে। যদি দিতে হওয়ার সিদ্ধান্ত নিত তাহলে কিন্তু এগুলো হয়ে তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তাদের যে রাজনৈতিক সেই দিকে ছিল, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু সাফারিংসটা এখন জনগণের ঘাড়ে এসে চাপছে। অন্য কোনো কারণ আছে কি না সেটা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। সেটা হচ্ছে যে আমার হার্ড ইমিউনিটি কম, সেই হার্ড ইমিউনিটি নাই এরকম লোকসংখ্যা কিন্তু কম, তাইলে কিন্তু এটা হওয়ার আরেকটা ফ্যাক্টর থাকে। এখন এগুলো নিয়ে আবারও যেই কথাটা বলা দরকার সেটা হচ্ছে এগুলো বাদ কথা এবং বিচার্যের বিষয়। এই মুহূর্তে আমার যেটা দরকার, আমরা অন্তত মন্ত্রী আশ্বস্ত করছে উনি রোববার থেকে এটা চালু করতে পারবে, কিন্তু এটা তো চালু করলেন ইমিউনিটি ডেভেলপ, এবং যে পরিমাণ ছড়িয়েছে 50টিরও বেশি জেলায় কিন্তু ওইটার মধ্যে আবার কথা আছে, কারণ এখানে যে রিপোর্টিংগুলো হয় এটি কিন্তু কনফার্ম না। হামের উপসর্গ দেখা দিছে, কনফার্ম কিন্তু সবগুলো না। তো কিন্তু আমাদের এগুলো না করে আমরা এখন যেটা আমাদেরকে তৈরি করতে হবে, ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আপনাকে দিতে হবে যে এরিয়াতে বেশি সেখানে ভ্যাকসিনেশন, যাদের হচ্ছে তাদেরকে ঢাকা আইনা না, যে জায়গায় আছে সেখানেই তাদের এই সুন্দর চিকিৎসার ব্যবস্থাটা করলে আমার মনে হয় যে আমরা কিছুটা চিকিৎসা জায়গাটি বিকেন্দ্রীকরণের কথা বলছেন আপনারা তিনজন, একই কথা বলছেন, কিন্তু সেই জায়গাটিও আসলে বাংলাদেশে এই মুহূর্তে আছে কি? আমরা তো এটা যুগ ধরে বলছি, ঢাকার সেক্রেটারিয়েট থেকে এই চিকিৎসা সম্ভব না। বরিশালে কি আছে বরিশালের লোক জানে, ঢাকার সেক্রেটারিয়েটের কাছে খবর নাই।
ওরা জানে যে ওদের ওখানে কী লাগবে। সেটা তো আমরা আজ পর্যন্ত দেখি নাই যে কোন জায়গার কোন এই সময়ের স্টকিং কি আছে। এখান থেকে হুকুম দিতেছে, ওইটা না পেরে মরে গেছে, ওই ডাইরেক্টরকে ফাঁসি দিয়ে দাও। এটা তো কোনো কথা হলো না। এটা আমাদের কাছে একটা ফানি জিনিস মনে হয়েছে। ওনার কর্মচারী যদি ভুল করে থাকে ফাঁসি দিতে পারেন, কিন্তু করছে কি না সেটা তো আপনারা আমাদেরকে জানান। আবার এই হাম নিয়ে আসলে যে আতঙ্কটা বাড়ছে, সেই জায়গা থেকে ডাক্তার বেনজির আহমেদ, বড়দেরও কিন্তু হামের ঝুঁকি আছে। আমরা সবাই আসলে শিশুদেরকে নিয়ে অনেক বেশি আতঙ্কিত বা চিন্তিত, কিন্তু যারা আসলে 20 বছরের বেশি তাদের ক্ষেত্রে হাম পরবর্তী মৃত্যু ঝুঁকি অনেক বেশি। সেই সাথে আবার ছোট যারা 6 মাস থেকে 3 বছর বয়সী তাদেরও অনেক বেশি ঝুঁকি আছে। এই মুহূর্তে আসলে তাহলে এই পরিস্থিতি থেকে মানে বাঁচার একটা সবচেয়ে সহজ পদ্ধতিটা কি? বাঁচার সহজ পদ্ধতি হলো যাতে করে এটা না ছড়াতে পারে একজনের থেকে, সেই ব্যবস্থাটা নেওয়া। মানে আমার মত হলো, প্রথম কথা যেটা স্যারও বলতে চাচ্ছিলেন একটু, সেটা হলো এই যে এটাকে একটা মূল্যায়ন করে এটাকে ঘোষণা করা যে এটা আমাদের একটা মহামারী হয়েছে, এটা হলো প্রথম। এবং মহামারী ধরে নিয়ে মহামারীটা মোকাবেলা করার জন্য একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে, এটা কন্টিনজেন্সি প্ল্যান। এই কন্টিনজেন্সি প্ল্যানে থাকবে যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কাজগুলো। জি, আপনি যেটি বললেন যে মহামারী ঘোষণা করা, সেটি করলে আসলে আতঙ্কটা আরো বাড়বে কিনা, এই জায়গাটিতে আমি আসবো, একটা বিরতি নিতে চাই। জি.পি. ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি.পি. ইস্পাত নিবেদিত রাজকাহনের ডাক্তার মুশতাক হোসেন। আমরা আসলে বলছিলাম যে আমাদেরকে এই মুহূর্তে করোনাকালীন সময়ে আসলে যেরকম প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল, সেই রকম প্রস্তুতি হামের ক্ষেত্রে নেওয়ার প্রয়োজন, এবং মহামারীর মতন একটা পর্যায়ে আমরা এসেছি। এতে করে আসলে আতঙ্কটা বাড়বে নাকি আমরা আরো বেশি সচেতন হওয়ার দিকে গুরুত্ব দিতে পারবো? দেখুন, বাংলাদেশে অবশ্য মহামারী বললেই সরকারের পক্ষ থেকে তীব্র আপত্তি করা হয় যে জনগণের মধ্যে আতঙ্ক হবে বলে তারা বলছেন। এটার পরিবর্তন করাবার দায়িত্ব কিন্তু সরকারের। যেমন দেখুন, ঘূর্ণিঝড়ে যদি আমরা বলি যে 10 নম্বর বিপদ সংকেত, 8 নম্বর 9 নম্বর, মানুষ কিন্তু আগের মতো আতঙ্কিত হয় না, তারা প্রস্তুতি গ্রহণ করে। এটাকে তারা একটা মানে জরুরি কাজ সেই হিসেবে নিচ্ছে। স্বাস্থ্য বিভাগে কিন্তু এরকম যদি আমাদের রোগতত্ত্ববিদরা কোনো প্রেডিকশন করেন, পূর্বাভাস, এটা নিয়ে হইচই শুরু হয়ে যায়। কেন বলছেন যে এত লোক মারা যেতে পারে, এত লোক ক্ষতিগ্রস্ত হতে পারে? আমাদের এই সংস্কৃতিটা পরিবর্তন করা উচিত, এবং সরকারের পক্ষ থেকে যারা শীর্ষ ব্যক্তি সেখান থেকে এটা শুরু হওয়া উচিত। এবং ঠিকই যে বাই ডেফিনিশন, সংজ্ঞা মতে আমি ডক্টর বেনজিরের সঙ্গে পুরো একমত যে প্রাদুর্ভাব এবং মহামারী প্রায় একই জিনিস। মহামারী বলতে বোঝা যায় যে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, বিষয়টা তা না। মহামারী হচ্ছে স্বাভাবিক সময়ের চাইতে টাইম, প্লেস, পার্সন, এই সময় এটা হওয়ার কথাটা কিন্তু হয়ে গেছে, এই জায়গায় এটা হওয়ার কথাটা হয়ে গেছে, এই লোকদের এটা হওয়ার কথাটা হয়ে গেছে। আর শিশু 6 মাসের নিচে হওয়ার কথা না, 9 মাসের নিচে হয়ে গেছে। সমস্ত বিবেচনাতেই আমরা মহামারী বলতে পারি। কিন্তু যেহেতু এটা নিয়ে খুব স্পর্শকাতরতা আছে, মহামারী যদি নাও বলি, ডক্টর বেনজির ইতিমধ্যে বলেছেন যে আমাদের সরকার কিন্তু খুবই জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘোষণা না করেও তারা জরুরি ভিত্তিতে কাজ করছেন এবং মানুষও সেইভাবে নিচ্ছে। কাজে এই জন্য আমাদেরকে যেভাবে আমরা করোনার সময় যেই নিয়মে কাজ করেছি সেই নিয়মে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত। এই মুহূর্তে আক্রান্ত যারা আছেন তাদেরকে যদি আমরা আইসোলেটেড করতে পারি, সেক্ষেত্রে কি আসলে আমরা এই সংক্রমণটা খানিকটা কমিয়ে ফেলতে পারবো কিনা? হ্যাঁ, সেটা তো নিয়ম। যে আমি যেটা বললাম যে 3টা কাজের একটা কাজ হচ্ছে কন্ট্রাক্ট ট্রেসিং করে, অর্থাৎ যারা এখন রোগী হাসপাতালে আছে তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই এলাকাটা যদি আমরা অনুসন্ধান করি, স্বাস্থ্যসেবা এবং তাদেরকে আলাদা করে রাখা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সেবা, যারা দরিদ্র পরিবার, স্বামী স্ত্রী দুজনেই কাজ করেন, বাচ্চাকে হাসপাতালে নিলে তাদের তো খাওয়ার সমস্যা হবে, তাদেরকে সেই সামাজিক সহায়তাও কিন্তু সরকারের সমাজ কল্যাণ বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি দিতে হবে। এইভাবে যদি আমরা তাদের পরিবারকে সাপোর্ট দিই এবং সে বাচ্চাটাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসি এবং শহরে এরকম কিছু জায়গা তৈরি করি, কমিউনিটি সেন্টার হোক বা সিটি কর্পোরেশনের হাসপাতাল হোক, যেখানে এই বাচ্চারা থাকবে তাদের মা সহ, তারা এখানে চিকিৎসা পাবে, তারা সোশ্যাল সাপোর্টটা পাবে, তাহলে কিন্তু আমরা সংক্রমণের বিস্তারটা কমাতে পারি। জনবল এরকম ভাবে চিকিৎসা দেওয়ার মতন সক্ষমতা কি আমাদের আছে? আমাদের যারা আমাদের চিকিৎসক, নার্স এবং এরা কিন্তু প্রশিক্ষিত, তারা কিন্তু এগুলো করে থাকে। এটা একেবারে অজানা কোনো রোগ না, এটা তারা করে থাকে। এখন কথা হচ্ছে যে আমাদের সঠিক জায়গায় সঠিক জনবলটা নেই। এখানে সরকার তো ইতিমধ্যেই অন্যান্য জায়গা থেকে এই অভিজ্ঞ লোক এনে হটস্পটগুলো আনা উচিত। হটস্পট যেটা আমি দেখলাম খুব বেশি না, 5টা জেলাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কক্সবাজার, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, এই জেলাতে খুব বেশি রোগী পাওয়া যাচ্ছে 31 মার্চ হিসাব অনুযায়ী। এবং ঢাকা নর্থ সিটি কর্পোরেশন,
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশন, এই তিনটা সিটি কর্পোরেশনের রোগীর সংখ্যা বেশি। কাজেই অন্য অন্য জায়গা থেকে এখানে আনছে, তবে ওই জায়গাও ছড়িয়ে পড়তে পারে। বাংলাদেশের আপনি ঠিকই বলেছেন, যেহেতু দ্রুত সময়ের মধ্যে 56টা ছড়ায়। জেলায় রোগী পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এই বিষয়ে অভ্যস্ত হয়ে যাবেন এবং সরকারও টিকা জি, এবং ইয়ে সরকার করছেন। কিন্তু ইতিমধ্যে নানান রকম ব্যবস্থাও গ্রহণ কাজে করেছে এটা স্বাস্থ্যকর্মীদের। 1 মাসের মধ্যেই আমাদের এই মানে হয়তো আমরা অনেকটাই কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে আমরা পারবো। ছুটিও আনতে বাতিল পারবো। করা হয়েছে যারা স্বাস্থ্য খাতে জড়িত। অধ্যাপক ডাক্তার রশিদী মাহবুব, এই মুহূর্তে আসলে আতঙ্কিত না হয় আমরা যদি আসলে কিভাবেই যায় পুরো জিনিসটিকে আসলে রুখতে পারবো, সেই প্রচারণায় গুরুত্ব দিতে পারি, সেটিও অনেকটা কাজে আসবে বলে কি মনে করেন? আপনি প্রচারণা এবং আপনি করে দেখানো, খালি প্রচারণা করলে হবে না। কারণ এখানে তো আবারও বলা হচ্ছে যে আমাদের এটা হটস্পটগুলো কোথায়, সেই জায়গাটা হচ্ছে আমাদের বেস হয়ে ওইখানকার যারা আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা দেওয়া প্রপারলি। এবং সেখানে আমরা মনে করি এটা এরকম কোনো রকেট সায়েন্স না যে চিকিৎসা দিতে একটা সমস্যা আছে। থার্ড যেটা হচ্ছে ইমিউনাইজেশনের যে কোশ্চেনটা আসছে, সেটা ইমিউন করার জন্য একটা প্রোগ্রাম, চিকিৎসা, ইমিউনিটি আর সচেতনতা স্বাভাবিক। এই তিনটা প্রোগ্রামকে যদি আপনি একত্রে চালাতে পারেন, আমার মনে হচ্ছে একটা না একটা সময় আমরা এটা কন্ট্রোলে চলে আসবে। এটা সেই কন্ট্রোলটা করার দায়িত্বটা কিন্তু সরকারের এখানে আর্থিক যে খুব একটা খরচ হবে তাও না, কিন্তু তারা করতে যদি চায়, ডেফিনেটলি উই হ্যাভ দ্য এক্সপার্ট আমাদের দেশে আছে, এটার প্রোটোকল মেনে এটা করতে পারবে। কিন্তু সরকার তো এখন পর্যন্ত এটা নিয়ে বোধহয় বসেও নাই, ইফ আই এম নট রং। আমাদের বিশেষজ্ঞদের নিয়ে বসছে কি সরকার? নাইটাকের মিটিং হয়েছে 30 তারিখে। 30 তারিখ একটা নাইটাকে meeting। তারা 6 মাস বয়স থেকে টিকা দেওয়ার আচ্ছা, ওইটা একটা সিদ্ধান্ত হয়েছে। জি, স্যার। আর চিকিৎসাগুলোর জন্য যে জনবল দরকার তাকে প্রস্তুত তারা করা, ওই ট্রান্সফার করে বিভিন্ন জায়গা থেকে মানে সেটা কি হচ্ছে? যেমন সংক্রমক ব্যাধি হাসপাতালে জনবল বাড়িয়েছে, বেড বাড়িয়েছে, কিন্তু সব সংক্রমক ব্যাধি হাসপাতালে আনলে তো হবে না স্যার, না, বিকেন্দ্রীকরণ করতে হবে। সেটাই বলছি যে প্রথম কথাটা হচ্ছে আমাদের যেমন হটস্পটের ব্যাপার আছে, আমাদের চিকিৎসা বিভিন্ন জায়গায় খুলতে হবে জি। এবং সেখানে যে জায়গাটিতে বেশি সেখানে আক্রমণ আমাদের হচ্ছে, খুলতে হবে এবং উইদিন দ্য রিচ অফ দি পিপল। জি, সেটা অর্থাৎ যদি না হয় সেই তো হবে না। এলাকাগুলোতে আসলে চিকিৎসার ব্যবস্থার যে সুযোগ সেটিকে বাড়াতে হবে। ডাক্তার মেনজির আহমেদ, এই বারবার আসলে আমরা বলছি যে এইবারের হামে আমরা দেখতে পাচ্ছি যে টিকার যে বয়স, সেই বয়সের আগেই শিশুরা আক্রান্ত হচ্ছে এবং সেই আক্রান্ত শিশুদের মৃত্যুর সংখ্যাও খুব একটা কম নয়। তাহলে সেই শিশুদেরকে রক্ষায় আসলে আমরা কি করব? না, আসলে সেই শিশুদের রক্ষা করতে হবে। প্রথমত হলো তাদের যেন সংক্রমণ না হয়, তাহলে বেশি বাইরে নিয়ে যাওয়া, এমন কোথাও না নিয়ে যাওয়া যেখানে অনেক লোকের সংস্পর্শে আসে, এই কাজগুলো করতে হবে। বাইরে থেকে বাসায় গেলে যে আগে হাত ধোয়া, কাপড় বদলানো, তারপরে বাচ্চাদের নেওয়া, ছোট বাচ্চাদের, এইটা হলো একটা ধাপ, এটা হলো প্রাথমিক একটা দিক। 2 নম্বর হলো যে এরকম গবেষণায় প্রমাণিত আছে যে এই ধরনের কোনো আউটব্রেক হলে তখন আমরা 9 মাস থেকে বয়সটা কমিয়ে আনতে পারি, 6 মাসে আমরা আনতে পারি। তাহলে এখানে বাচ্চাদের যাদের 6 মাস বয়স হয়েছে তাদেরও টিকার আওতায় আনতে হবে এই প্রতিরোধ করার জন্য। এটা যদি করা যায়, এই দুটো মিলিয়ে আমরা বাচ্চাদের রক্ষা করতে পারবো। তো আমার মনে হয় একটা কর্ম পরিকল্পনা তৈরি করে এইভাবে কোন বাচ্চা কত গ্রুপ, কোন বয়স গ্রুপের কত বাচ্চা, তাদের টিকা দেওয়ার জন্য কিভাবে আমরা টিকা দেব, প্রচারণা চালানো। এখানে একটা অন্য রকমের আলোচনা উঠে আসছে ডাক্তার বেনজির আহমেদ। অনেকে বলার চেষ্টা করছেন যে একটা দীর্ঘ সময় বা যুগের পর যুগ আমরা দেখেছি যে 9 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে এই টিকাটা প্রযোজ্য ছিল। এখন হঠাৎ করে আসলে যখন 6 মাস বয়সী শিশুদেরকে টিকাটা দেওয়া হবে, সেক্ষেত্রে এটার কোনো আসলে আফটার এফেক্ট কিংবা সাইড এফেক্ট হবে কিনা সেটা নিয়ে অভিভাবকদের মধ্যে একটা চিন্তা দেখা গেছে। আমি বলছি যে আপনার যখন 6 মাস দিতে বলেছে, তারা তো ফাও কথা না, তারা কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই বলছে যে এটা দেওয়া যেতে পারে এবং এতে কোনো মানে বাচ্চার কোনো আইসিডিআরবি একটা গবেষণা করেছে স্যার, মানে এটা সেটা গবেষণায় বলছি 6 মাস পর্যন্ত দেওয়া হয়েছে। আপনার 6 মাস প্রথম থেকে। কথাটা হচ্ছে, কিন্তু যেটা আমরা এখন চাচ্ছি যে সরকারের কর্ম পরিকল্পনাটা কি, আমরা একটা পাইলাম যে তারা ইঞ্জেকশন আইনা দিবে, আমরা এটাও পাইলাম যে 2-1টা জায়গায় তারা চিকিৎসার বন্দোবস্ত করছে, কিন্তু এটা তো আমার যে সমস্ত হটস্পটগুলোতে আছে সেখানে সব জায়গাতেই করতে হবে এবং সেই জন্য কিন্তু এটা আপনার প্রত্যেক দিনের মনিটরিংয়ের ব্যাপার আছে, তথ্যের ব্যাপার আছে এবং কোথায় কিভাবে হ্যান্ডেল হচ্ছে সেটাও জানার ব্যাপার আছে। কারণ এটা কিন্তু আমরা আইসোলেটেড ওই একটা জায়গায় করলে হবে না। তো সেই ধরনের পরিকল্পনার কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আছে কি না
সেটা কিন্তু জনসমক্ষে আসেনি। ডক্টর বেনজির আহমেদ, কেন আসলে এই পরিকল্পনাগুলো বা আসলে এত সংবেদনশীল জায়গার পরিকল্পনাগুলো জনগণ জানতে পারে না? না, এটা দুঃখজনক। মানে আমরা এটাকে বলি হলো ইনফরমেশন দিয়ে মানুষকে এম্পাওয়ার করা। আমরা যদি ভালো মতো তথ্য দেই মানুষকে, যে এরকম ধরেন কত লোক আক্রান্ত হলো, কত মৃত্যু হলো, এই তথ্যগুলো যদি দেই আমরা, কোন বয়সের কারা, এই যে মিডিয়া আপনারা যে দিচ্ছেন, এখান থেকে কিন্তু লোকজন কিছুটা বুঝতে পারছে। তো আসলে আমাদের সরকার সাধারণত এরকম একটা ধারণা করে যে আমরা প্রকৃত খবরটা লুকিয়ে রাখলে লোকজনের মধ্যে এটা সম্বন্ধে বিরূপ প্রতিক্রিয়াটা কম হবে। আসলে কিন্তু তা না। এখন আমাদের এত মিডিয়া, এত কাভারেজ আছে যে যতই লুকিয়ে রাখি না কেন আমরা শেষ পর্যন্ত কিন্তু প্রকৃত চিত্রটা পাই। কিন্তু মাঝখানে সরকার যেটা হারায় সেটা হলো যে মানুষের আস্থা থাকে না সরকারের প্রতি। এই আস্থাটাও একটা এই ধরনের মহামারী কালে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে সরকার যেটা বলবে, যেরকম টিকা নেওয়ার কথা, তো লোকজনের যদি আস্থা না থাকে তাহলে টিকা নেওয়ার কথা বললে লোকজন সেটা শুনবে না। তো সেই জন্য আস্থা আনার জন্য সরকারের দরকার হলো ট্রান্সপারেন্সি, তথ্যপত্র দেওয়া, তথ্য সংগ্রহ করা। সরকার অনেক সময় তথ্য সংগ্রহ করাকেও গুরুত্ব দেয় না। তাহলে আমার তো সিস্টেম করতে হবে একটা। বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি আছে, আমি তাদের তথ্য পাচ্ছি কিনা। বিভিন্ন প্রান্তিক হাসপাতাল, জেলা হাসপাতাল বা উপজেলায় ভর্তি হচ্ছে, তাদের তথ্য পাচ্ছি কিনা। সুতরাং এই তথ্য সংগ্রহের একটা মেকানিজম তাহলে তৈরি করতে হবে। পুরো বিষয়টা একটা সাইকেলের মতো, সেই জায়গাটাতে আস্থাটা অর্জন করতে হবে। কিন্তু এখন জনস্বাস্থ্যের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে এখন আমরা দেখছি রাজনৈতিক দোষারোপের একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেটি আসলে কেন? সেই জায়গাটি তো আমি আলোচনায় আসতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর মুশতাক হোসেন, জনস্বাস্থ্যের মতো এত গুরুত্বপূর্ণ এবং খুবই সংবেদনশীল একটি জায়গায় এখন রাজনৈতিক দোষারোপের একটা বিষয় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই হামের ইস্যুটির সামনে আসবার পর থেকে অন্তর্বর্তী সরকার কিংবা বিগত আমলে যে ফ্যাসিস্ট সরকার ছিলেন তাদের দিকে দায় চাপিয়ে দেওয়ার এক ধরনের সুযোগ তৈরি হয়েছে, কিংবা সেটি আসলে আমরা পাল্টাপাল্টি দেখতে পাচ্ছি। এটি করে আসলে কতটুকু নৈতিকতা রাখতে পারছি আমরা? দেখুন, রাজনৈতিক সরকার ভালো কথা, তারা রাজনৈতিক সুবিধা নিতে চাইবেন, কিন্তু আসল কাজটা যদি এতে বাদ পড়ে যায় বা মূল সমস্যা থেকে আড়াল করা হয়, সেখানেই সমস্যা সবসময় ছিল যে আমাদের গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকেই শুধুমাত্র চিকিৎসা নির্ভর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নির্ভর বা মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্ভর করা, এটা একটা বড় ত্রুটি। আগেও ছিল, মাঝখানে অন্তর্বর্তীকালীন সময় ছিল, এখনও তাই। মন্ত্রী মহোদয় এসেই তিনি ডাক্তার কোথায় আছে না আছে, হাসপাতাল কিসে, অবশ্যই তিনি খোঁজ দেবেন, কিন্তু তাদের বিএনপির ম্যানিফেস্টোতেই আছে যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাটার উপর ভিত্তি করে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন করতে হবে। কিন্তু সেখানে তারা না গিয়ে তারা কিন্তু পুরনো অ্যাপ্রোচে চলে গেলেন। কাজেই এই দায়টা আপনি মনে করেন, আরও তো অনেক সমস্যার কথা বলতে শেষ নেই, আপনি কাকে দোষ দেবেন? 24-এর গণ-অভ্যুত্থানের পরে সঙ্গত কারণে ভারতের সাথে আমাদের একটা টানাপোড়েন হলো। টিকার বড় সাপ্লায়ার হচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক ছিলেন সেই যে চলে গেছেন প্রধানমন্ত্রী, তার কন্যা। সঙ্গত কারণে অন্তর্বর্তীকালীন সরকার তার সঙ্গে কয়েক মাস কাজ করেনি, কারণ তিনি যখন WHO কর্তৃক বরখাস্ত হলেন তারপরে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। টিকা পিছনে এই সমস্যাও আছে, এই সমস্যা খুঁজে তো লাভ নেই। তারপরে তো আমাদের যেটা বললাম যে এখানে যারা কর্মী তাদের পে স্কেল এত কম, তারা আন্দোলন করলেন, ভলান্টিয়ারদের জন্য পয়সা নেই, অপারেশন প্ল্যান হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। অপারেশন প্ল্যান বন্ধ করার পরিকল্পনা আগের সরকারের সময় হয়েছিল, কারণ ডুপ্লিকেশন, যেটা রশিদ মোহাম্মদ স্যার বলেছেন, একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু একটা বিকল্প ব্যবস্থা তৈরি করে যতখানি বিকল্প ব্যবস্থা হবে ততটুকু পুরনো ব্যবস্থা বাদ যাবে। সেইটা না করার কারণে এইগুলো সব কিছুই কিন্তু এখানে রাজনৈতিক আদর্শ বিষয় না। এটা হচ্ছে স্বাস্থ্য খাতকে আমাদের দেশের নেতারা, আমাদের দেশের যারা নীতি নির্ধারক, শুধুমাত্র ইনজেকশন, ঔষধ, ডাক্তার, হাসপাতাল, আপনি রোগীর সংখ্যা যদি কমানোর জন্য কোনো ব্যবস্থা না নেন, মানুষের স্বাস্থ্যকে ভালো রাখার ব্যবস্থা না নেন, আপনি ঘরে ঘরে হাসপাতাল তৈরি করেও কিন্তু এই ধরনের সমস্যা মোকাবেলা করতে পারবেন না। এটা হচ্ছে রাজনৈতিক দুর্বলতা সমস্ত সরকারের। এখন কোন সরকার কতটুকু ভুল করেছে, যারা এটা বলতে চান তারা তাদের সফলতা দিয়েই বাকিটা মোকাবেলা করতে পারবেন। বর্তমান সরকার এসছেন বিপুলভাবে নির্বাচিত হয়ে, জনম্যান্ডেট নিয়ে, তাদের দলের যেই নির্বাচনী ইশতেহার, তারা সেটা বাস্তবায়িত করবার জন্য এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেননি। তারা শুধু
মানে 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 কৃষি সমাবেশে স্বাস্থ্য ফিরে কাজ খাতের করছে। জায়গাটিতে আসলে যখন যারাই ক্ষমতায় থাকছেন তারা প্রায় একই রকমের একই রকম তাদের ভুল ব্যবস্থা আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে তারা পাচ্ছি। জি। চালাচ্ছেন, জনতুষ্টিবাদী কার্যকলাপ করছেন, কাউকে ডাক্তার ব্লেম বেনজির করলে আহমেদ- কাউকে ফাঁসি দিলে জনগণ খুশি হবে, এইসব কাজে তারা ব্যস্ত। কিন্তু মৌলিক যে আমাদের ব্যবস্থাটা পরিবর্তনগুলো পরিবর্তন সেগুলো আমরা দরকার, দেখতে সেটা পাই কিন্তু না। কেউ যাচ্ছে না। এবারে আসলে এই হামে যে শিশু মৃত্যু আমরা দেখলাম, সেই দায় কাউকে না কাউকে নিতে হবে। আমরা যদি আসলে একটু অন্যান্য উন্নয়নগুলো দেশগুলোর দিকে তাকাই, তারা কিন্তু এই দায়গুলো নিচ্ছে এবং সেখানে আমরা দেখেছি যে খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে তারা পদত্যাগ করেন। বাংলাদেশে এরকম কোনো নজির আমরা কোনোদিন দেখি নাই। এতগুলো শিশুর মৃত্যুর সেই দায় আসলে কি কারো নাই? না, আপনি ঠিকই বলেছেন। আসলে বাংলাদেশে দায় নেয়া কিংবা আমি ভুল করেছি, ভুল স্বীকার করা, এই সংস্কৃতিটা নেই। এটা সবাই ভাবে যে আমি যদি দায় নেই তাহলে আমারই দোষ হবে, আমি যদি ভুল স্বীকার করি তাহলে আমি দোষী হব। এই ইয়েটা মোটামুটি আমরা সকল সরকারের সময়ই দেখি। এখানে ধরেন এই 50টার মতো শিশু মারা গেল, হয়তোবা অনেক দেশ হলে সেখানে মন্ত্রী পদত্যাগ করতেন এই দায়ভারটা নিয়ে, যে এতগুলো শিশু মারা গেল, আমি তাদের রক্ষা করতে পারলাম না, সুতরাং আমি এই ক্ষমতায় থাকবো না। তো সেটা তো দূরের কথা, সামান্যতম দায়ভারটুকুও আমরা নিতে চাই না এবং আমরা এই সমস্যাগুলোর গভীরে যেতে চাই না। আমরা অন্যকে দোষারোপ করা অথবা সস্তা কোনো কথা বলা, কোনো একটা মন্তব্য করা, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। যেমন ধরেন এই যে এই আউটব্রেকটা বা মহামারীটা যে হয়েছে, এটার অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করা, বিচার বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এটা যদি করা যায় তাহলে দেখা যাবে আমরা এটা যথার্থভাবে মোকাবেলা করতে পারবো এবং সেটা হয়তো 2 মাস বা 3 মাস বা 6 মাসের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। এখন ধরেন আমাদের প্রধান গুরুত্ব দেওয়া উচিত যারা আক্রান্ত হচ্ছে তাদের ভালো চিকিৎসা করা এবং সারা দেশ জুড়ে যেন এই চিকিৎসাটা পায়, সবাই যেন ঢাকা না আসতে হয়। ধরেন আমরা একটা গাইডলাইন তৈরি করে এই অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থাটা করা কি সম্ভব? সম্ভব। এখন অনলাইনে আমরা ট্রেনিং দিতে পারি এবং ডাক্তাররা তো জানে, শুধু এটাতে 2-3টা কথা তাদের অতিরিক্ত মনে করিয়ে দেয়া। এবং কিছু যেমন আইসিডির একটা এই আপনার আইসিইউ এর যে ভেন্টিলেটর, ওর বিকল্প একটা তৈরি করেছে এবং মাত্র 200-300 টাকা লাগে। হ্যাঁ, সিপ্যাপ। তো এইটা যদি ধরেন জেলা উপজেলায় দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওখান থেকে বাচ্চাগুলোকে এখানে আনতে হবে না। একটা বাচ্চা যখন কোনো একটা গ্রাম থেকে ঢাকার মতো শহরে আসে, সেটা কিন্তু তার জন্য একটা বড় স্বাস্থ্য। এই পদক্ষেপগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু পদক্ষেপগুলো আসলে কার্যকর হয় না কেন? হ্যাঁ, এটাই দুঃখজনক। মানে মুশকিলটা হলো ধরেন মন্ত্রী সচিব ওনারা এসে এই সমস্যার গভীরে না যেয়ে উপর থেকে আগে একটা সিদ্ধান্ত নেন বা একটা মতামত তৈরি করেন, যার ফলে কখনোই আর এই গভীরে যাওয়া হয় না এবং সমস্যাটারও মূলোৎপাটন হয় না। এই হয় সমস্যা। অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব, স্বাস্থ্যমন্ত্রী যে কথাটি বলেছেন, এই হামের এই সমস্যাটি বজ্রপাতের মতন আঘাত এনেছে এবং সেখানে আসলে কোনো প্রস্তুতি ছিল না। সেই একেবারে প্রস্তুতিবিহীন অবস্থানে দাঁড়িয়ে আমরা রবিবার থেকে হামের টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি। এই ক্যাম্পেইন আসলে এই সংক্রমণ থেকে শিশুদের রক্ষায় কতটুকু কাজে আসতে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে রোববার থেকে তারা কতটুকু পারবে তাতে আমার সংশয় আছে, কারণ এটা হুইসেল দিলেই ময়দানে চলে যাবে সবাই, তা না। সুতরাং ওনারা প্রস্তুতি নিয়েছে, কি প্রস্তুতি নিচ্ছে আমরা জানি না। ভ্যাকসিন আছে, আছে, যারা করবে কোন জায়গায় করবে সেগুলো কিন্তু আমাদের জানা নাই, কারণ এটা তো বেগ কথা। বজ্রপাতের মতো মনে হয়েছে কিন্তু এটা বজ্রপাত ছিল না, এটা কিন্তু উইদিন দ্য ফ্রেমের মধ্যেই ছিল, ওনারা লক্ষ্য করেনি। কারণ যেহেতু চেঞ্জ ওভারগুলি গভর্নমেন্ট হয়েছে, ওনারা কিন্তু ওই আগের কাগজপত্র আমলারাও তাদের সাথে এই ব্যাপারে ডিসকাস করেনি। সুতরাং এটা হঠাৎ করে আসছে আমি মনে করি না, কারণ এই যে ভ্যাকসিনেশন করছে না এটা তো তারা জানে। তো সুতরাং এটা বজ্রপাত হলো কি উইদিন দ্য নলেজ অফ দি গভর্নমেন্ট। এখন এই গভর্নমেন্ট আর ওই গভর্নমেন্ট, আমি তো গভর্নমেন্ট বলবো, গভর্নমেন্টের মধ্যে ছিল। এখন সেই গভর্নমেন্টের যে জিনিসটা সারফেসে আসছে, সারফেসে এসে তারা কিন্তু প্রথম হলো এটা ঠেলে দিতে চাইলো অমুকের দোষ অমুকের দোষ। এবং অন্তর্বর্তীকালীন সরকারের দিকে অভিযোগটা সবচেয়ে জোরালো। যার সাথে অর্থবাদী সরকার তো কোনো সরকারই না, উনি তো এসে দখলদার। তো দখলদারিত্ব তো তার এই কাজের অতখানি জবাবদিহিতা নাই ওনার, কারণ অন্তর্বর্তী সরকার কি কোনো জবাবদিহি দিবে? কারণ দায়িত্বটা তো এখন এই সরকারে নিতে হবে। আমরা যেটা এখনও বুঝতে চাই, এই সরকার রোববার থেকে কি করবে, কিভাবে ভ্যাকসিনেশন দিবে, কোথায় ভ্যাকসিনেট করবে, সেটার ফলো আপটা কী হবে, তথ্যবিত্তগুলো আমরা কিভাবে পাবো, সেগুলো আমরা তো জানি না।
ওনারা বলে দিয়েছে আমরা ভ্যাকসিনেশন শুরু করব। কোথায় করবে? ওরা কি সমস্ত বাংলাদেশের যে ভ্যাকসিনেশনের ফ্রেমে আছে ওইখানে কি এটা করাতে পারবে? তার জন্য তো প্রস্তুতি নেই। এবং তাতে ওই গ্যাপটা থেকেই যাবে, মানে আমাদের যে গ্যাপটার কারণে এই সমস্যাটা হয়েছে, এইভাবে যেন ভালো প্রস্তুতি না নিয়ে যদি টিকা দেওয়া হয় তাহলে গ্যাপটা রয়েই যাবে। 95% আমরা কাভারেজ করতে পারবো না, তার মানে সমস্যাটা থেকেই যাবে। সুতরাং যেই প্রশ্নটা আমি আবারও বলবো যে তারা এটা করার জন্য তাদের পরিকল্পনাটা কি, যে প্রশ্নটা আমরা এখনো বলছি যে আমার কোন কোন জেলাকে আপাতত এটাকে ধরতে হবে। অনেক জেলা আছে এটা আমার ধরার দরকার নেই এই মুহূর্তে, আমার পুরো এনার্জিটা আমরা ওইখানে ব্যয় করি এবং ব্যয় করে প্রায়োরিটি বেসিসে আমরা দিই, আর আদার যে ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে সেটাকে আমরা হোয়াটসঅ্যাপ করি। কিন্তু ওনারা কি করছে আমরা জানি সেই না। প্রায়োরিটি জায়গাগুলো কি আমরা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারি? আমরা জানি না তারা করছে কি করছে না, তো আমাদের জানা নাই। কারণ ওনারা এখানে তো তাহলে আরো একটা বড় প্রশ্ন থাকে যে আপনারা বিশেষজ্ঞরাই যদি আপনাদের জানার বাইরে থেকে, না, না, সাধারণ এটা জনগণ আসলে বিশেষজ্ঞরা ঠিক কোথায় যাবে, তারা আসলে কারণ কি করবে? এখন এরা কেউ আমরা সরকারের সাথে নাই বা সরকার কাউকে ডাকেও নেই। হতে পারে যে দে হ্যাভ দেয়ার ওন ওয়ে। সুতরাং আমরা কিন্তু জানতে চাই যে ভ্যাকসিনেশনটা কোথায় হবে, কিভাবে হবে, এটার একটা আমাদের দিকদর্শন থাকবে। এবং একটু একটু আশার কথা শুনে আসলে শেষ করতে চাই আমরা, যেহেতু একদম আচ্ছা, শেষ আসার পর্যায়ে। কথা একটাই, মন্ত্রী সাহেব বলছে বজ্রপাতের মতো হয়েছে, উনি ভ্যাকসিনেশনের জন্য আনছে এবং এটা প্রপারলি হোক এটা আমরা চাবো। উনি বলছে দুইটা কথা, ওনারা প্রস্তুত ছিলেন না, ওনাদের এই জিনিস আছে এবং ওনারা ভ্যাকসিনেশন শুরু করতে চাচ্ছে, এটাই আসার কথা। জি, এবং সেটি আসলে আমরা কতখানি পারবো? ডাক্তার মুশতাক হোসেন একদম ছোট করে একটু বলবেন 20 সেকেন্ড। না, আমাদের তো অভিজ্ঞতা আছে। একটা হচ্ছে ইপিআই বাংলাদেশে অনেক সাফল্যের তাদের Definitely. ইতিহাস আছে। যারা অভিজ্ঞ হয়তো এখন তার দায়িত্বে নেই, তাদেরকে সম্পৃক্ত করা উচিত। কোভিডের সময় কিন্তু ভ্যাকসিনেশন খুব সফলভাবে করা হয়েছে। এই কোভিড বিশ্বমারীর সময় যারা ভ্যাকসিনেশন সফলভাবে করেছে তাদের সাথে তার অভিজ্ঞ লোককে সম্পৃক্ত করা হোক। আমার এই অভিজ্ঞতা বিনিময় যদি করা হয় তাহলে যে ইনস্টিটিউশনাল মেমোরি সেটা আরও সমৃদ্ধ হবে। এখন সমস্যা হচ্ছে যে নতুন সরকার আসার পর সব জায়গায় নতুন লোক দেওয়া হয়েছে, যে অভিজ্ঞ লোকদেরকে যদি ডেকে এনে করা হয় নিশ্চয়ই আমরা কিন্তু বলি 1 মাসের ভিতরেই আমরা একটা সফলতার ইয়েতে। নিশ্চয়ই, এবং হয়তো আসলে শুধু সরকার নয়, পুরো সবাইকে আসলে সচেতন জি। ভাবে এটা থেকে এই কাজে এগিয়ে যেতে হবে। ন্যাশনাল ক্রাইসিস। জি, অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব, ডাক্তার বেনজির আহমেদ, ডাক্তার মুশতাক হোসেন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।